ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। দ্বিজেন্দ্রলাল রায়ের এই অমর কবিতা বাঙালির হৃদয়ে দেশপ্রেমের গভীরতম আবেগ জাগিয়ে তোলে। কিন্তু একবিংশ শতাব্দীর বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, স্বপ্ন দিয়ে তৈরি, স্মৃতি দিয়ে ঘেরা সেই বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে? কিভাবে বিপুল সম্ভাবনার বাংলাদেশ বারবার রাজনৈতিক সংকট, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও পরিবারতান্ত্রিক ক্ষমতার চক্রে আটকে গিয়ে অন্য দেশ থেকে পিছিয়ে গেছে। 1971 সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। একই সময় নতুন করে রাষ্ট্র গোছাতে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। আয়তন, জনসংখ্যা কিংবা প্রাকৃতিক সম্পদ সব দিক থেকেই ছোট ও পিছিয়ে থাকা সিঙ্গাপুরের জন্য সে সময় স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে উর্বর ভূমি, নদী, কৃষি, সমুদ্র, বিশাল জনসংখ্যা এবং দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থান নিয়ে বাংলাদেশের একটি শক্তিশালী ও সফল রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা ছিল অগণিত। কিন্তু অর্ধ শতাব্দী পরে এসে দেখা যাচ্ছে ভয়ঙ্কর এক বাস্তবতা। সিঙ্গাপুর বর্তমানে বিশ্বের অন্যতম ধনী, সুশাসিত এবং দক্ষ রাষ্ট্র। মাথাপিছু আয়, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক সক্ষমতা, আইন শৃঙ্খলা, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রায় সব সূচকেই দেশটি বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে। তবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হলেও এখনও দুর্নীতি, রাজনৈতিক মেরুকরণ, প্রশাসনিক দুর্বলতা, দলীয়করণ এবং পরিবারকেন্দ্রিক ক্ষমতার সংস্কৃতি নিয়ে সংগ্রাম চলমান, যার ফলেই বর্তমান বিশ্বে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে এখনও পিছিয়েই আছে বাংলাদেশ। বাংলাদেশের সবকিছু বেশি থাকা সত্ত্বেও কেন এত পিছিয়ে, এই প্রশ্নের উত্তর রয়েছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা নেতা লি কুয়ান ইউয়ের রাষ্ট্র গঠনের 3টি গুরুত্বপূর্ণ নীতিমালায়, যার যথাযথ প্রয়োগ বাংলাদেশে স্বল্প পরিমাণে থাকলেও বাংলাদেশের অবস্থান বর্তমানে বৈশ্বিক সূচকে উপরেই থাকত। লি কুয়ান ইউয়ের প্রথম নীতি ছিল দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ। তিনি বলেছিলেন, দুর্নীতিকে হারাতে চাইলে নিজের বন্ধুকেও জেলে পাঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি দেখিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই তখনই সফল হয় যখন আইন বন্ধু শত্রু, ক্ষমতাবান ক্ষমতাহীন কাউকে আলাদা করে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই নীতিমালার উল্টোই যেন বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় আলোচনার কেন্দ্রবিন্দু। সরকার বদলেছে, নেতৃত্ব বদলেছে, কিন্তু দুর্নীতির অভিযোগ রয়ে গেছে প্রায় প্রতিটি যুগেই। ফলে যখন আইনের প্রয়োগ ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করতে শুরু করে, তখন জনগণের আস্থার ক্ষয় হয়। আর যখন সাধারণ জনগণের আস্থা ভেঙে যায়, তখন উন্নয়নের ভিত্তিও দুর্বল হয়ে পড়ে। লি কুয়ান ইউয়ের দ্বিতীয় নীতি ছিল আরও গভীর, যেখানে তার মতে রাষ্ট্রের প্রশাসনকে রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি রাজনীতিবিদ নয়, দেশটির প্রতিষ্ঠান। যোগ্যতার বিপরীতে রাজনৈতিক হস্তক্ষেপে প্রশাসনিক নিয়োগ যে রাষ্ট্রে কি ভয়াবহতা ডেকে আনতে পারে, তা 2024 সালে বাংলাদেশের গণ আন্দোলনেই প্রমাণিত। সিঙ্গাপুরের প্রশাসনিক নিয়োগ, পদোন্নতি এবং দায়িত্ব নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যোগ্যতা। ফলাফল একটি দক্ষ, পেশাদার ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে ওঠে দেশটিতে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন, যেখানে স্বাধীনতার পর থেকেই প্রশাসনের দলীয়করণ নিয়ে বিতর্ক শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্কৃতি আরও গভীরে প্রবেশ করে। যখন মেধার জায়গায় আনুগত্য, দক্ষতার জায়গায় পরিচয় এবং যোগ্যতার জায়গায় রাজনৈতিক সুবিধা স্থান পায়, তখনই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, যা বাংলাদেশে অনেকটাই দৃশ্যমান। লি কুয়ান ইউয়ের তৃতীয় নীতিটি ছিল সবচেয়ে স্পর্শকাতর, যেখানে তিনি জানিয়েছেন একটি রাষ্ট্র কখনোই কোনো পরিবারের সম্পত্তি নয়। লি কুয়ান ইউ বারবার সতর্ক করে জানিয়েছিলেন, পরিবারতন্ত্র একসময় যে কোনো রাষ্ট্রকে গ্রাস করে ফেলতে পারে। তাই তো তিনি মৃত্যুর আগে নিজের ঐতিহাসিক বাড়িটিও ভেঙে ফেলার নির্দেশ দিয়ে গিয়েছিলেন, যাতে সেটি কোনো রাজনৈতিক তীর্থস্থানে পরিণত না হয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পরিবার ভিত্তিক নেতৃত্ব বহু দশক ধরে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। ফলে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর পরিবর্তে ব্যক্তি ও পরিবার অনেক সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর যখন রাষ্ট্রের চেয়ে ব্যক্তি বড় হয়ে যায়, তখন জবাবদিহিতা কমে যায়, গণতন্ত্র দুর্বল হয়, প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর হয়ে পড়ে। এছাড়া যে কোনো রাষ্ট্রের সফলতাই নির্ভর করে শিক্ষা ও তরুণ সমাজকে কেন্দ্র করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির ছায়া প্রকট। এই ক্ষেত্রেও যদি সিঙ্গাপুরের উদাহরণ টানা হয়, তাহলে দেশটির বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতির কোনো সুযোগ নেই। জাতীয় রাজনৈতিক দলের শাখা হিসেবে ছাত্র সংগঠন পরিচালনা করারও সুযোগ নেই। তবে এর অর্থ এই নয় যে শিক্ষার্থীরা রাজনীতি বা রাষ্ট্র নিয়ে চিন্তা করে না। দেশটির সাধারণ ছাত্ররা নীতি নিয়ে বিতর্ক করে, গবেষণা করে, নেতৃত্বের দক্ষতা অর্জন করে এবং রাষ্ট্র পরিচালনার
প্রশ্নে অংশগ্রহণ করে। এভাবেই রাজনৈতিক সংঘর্ষের পরিবর্তে গুরুত্ব দেওয়া হয় দক্ষতা ও জ্ঞানকে। বাংলাদেশের ছাত্র রাজনীতি স্বাধীনতা আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা নানা বিতর্ক ও সংঘাতের জন্ম দিয়েছে। ফলে এখানেও প্রশ্ন থেকে যায়, তরুণদের শক্তি কি বাংলাদেশ যথাযথভাবে ব্যবহার করতে পারছে কিনা। এদিকে বৈশ্বিক সূচকে বাংলাদেশের পিছিয়ে থাকার পেছনে সমস্যা সম্পদের অভাব নয়, মানুষের অভাবও নয়। মূল সমস্যা হলো প্রাতিষ্ঠানিক সুশাসনে অভাব, জবাবদিহিতার অভাব। সিঙ্গাপুরের ছিল না কোনো গ্যাস ক্ষেত্র, ছিল না বিশাল কৃষিভূমি, ছিল না বিপুল জনসংখ্যাও, কিন্তু দেশটির দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, মেধাভিত্তিক প্রশাসন এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করেই বর্তমানে বিশ্বের অন্যতম সুশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন ২০২৪ সাল পরবর্তী রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশকে নতুন করে ভাবার সুযোগ এনে দিয়েছে। প্রশ্ন হলো, জাতি কি ইতিহাস থেকে শিক্ষা নিবে? বাংলাদেশেও কি দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের জিরো টলারেন্স প্রতিষ্ঠিত হবে? দেশের প্রশাসন কি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে? এই সব কিছুর উপরই নির্ভর করছে বাংলাদেশের সফলতা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।